Hello, my knowledge hunters. Do you want to impress your teacher or examiner instantly? Use one of these advanced structure, the absolute phrase. So we have to understand what is absolute phrase. Absolute phrase দিয়ে তোমরা যে কোনো দুটো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে পারো। তো জয়েন করার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে অ্যাবসলিউট ফ্রেজটা আসলে কি জিনিস। এটা একটা পাওয়ারফুল একটা ওয়েপেন বলতে পারো তোমার গ্রামারটাকে আরো অ্যাডভান্স করে দেওয়ার জন্য। আমরা জয়েনিং এর ক্ষেত্রে এটা ইউজ করব। সো এট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ অ্যান অ্যাবসলিউট ফ্রেজ। সো দেখো, অ্যাবসলিউট ফ্রেজ আসলে হচ্ছে আমরা যখন শিখেছিলাম এর আগে পার্টিসিপেল, তখন আমরা পার্টিসিপেল প্রথমে লাগিয়ে জয়েনিং করছিলাম। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি করেছিলাম যখন ড্যাংলিং পার্টিসিপেল হয়ে যাচ্ছিল, আমরা কি করছিলাম সামনে সাবজেক্টটাকে লাগিয়ে দিচ্ছিলাম। তো অ্যাবসলিউট ফ্রেজ আর কিছু নয়, ওইটাই ওইটাই আমরা অ্যাডভান্স ভাবে আমরা কিভাবে শিখবো, কিভাবে ইউজ করব, সেটাই আমরা আজকে জানবো। তো দেখো কি, এ গ্রুপ অফ ওয়ার্ডস ফর্ম বাই এ নাউন অর প্রোনাউন অ্যান্ড এ পার্টিসিপেল প্লাস মডিফায়ার্স। অর্থাৎ আমরা প্রথমেই কোনো বাক্যের প্রথমে হয়তো কি লিখলাম, আমরা লিখবো নাউন বা প্রোনাউন প্লাস পার্টিসিপেল লিখবো আমরা। তারপর আমরা লিখবো এক্সট্রা যদি ঝর্তি পড়তি কিছু থাকে, ঠিক আছে, মডিফায়ার হিসাবে লিখলাম আমরা। মডিফায়ার্স হতে পারে বা অবজেক্ট হতে পারে বা কিছু জিনিস এক্সট্রা জিনিস লিখলাম। বাট আমাদের মেন স্ট্রাকচার কি, নাউন বা প্রোনাউন, তারপর পার্টিসিপেল, তারপর কিছু যদি থাকে থাকবে, তারপর একটা কমা। এইটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট ফ্রেজ। আর এই অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা দেখবে কত সহজে কোনো সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে জয়েন করে দিচ্ছি আমরা। দেখো ফাংশন কি, অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যান্ড কনটেক্সট টু এনহান্স সেন্টেন্স মিনিং। সেন্টেন্সটার মিনিংটাকে আরো এনহান্স করতে এবং এটা আরো যেন সফিস্টিকেটেড হয়, এনরিচ হয় আমাদের, তাই তো এনহান্স করবো সেন্টেন্সটা। আমরা যেন নিজেদেরকে একটু বলতে পারি না আমরা ইংলিশটা জানি, ইংলিশটা বুঝতে পারি, ইংলিশটা কত সহজ বা কত সহজে ইংলিশটা বলা যায়, এটা আমরা এই ফ্রেজ বা এই যে জয়েনিং এর মাধ্যমে, সমস্ত রকমের জয়েনিং যেগুলো আমরা পরপর করে আসি সেগুলোর মাধ্যমে আমরা শিখতে পারবো। দেখো ইন্ডিপেন্ডেন্স কিরকম, গ্রামাটিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য মেন ক্লজ। আচ্ছা, যে মেন ক্লজ যে কমা দিয়ে সেপারেটেড, সেপারেটেড বাই কমা বা সেট অফ বাই কমাস, মানে কমা দিয়ে আলাদা থাকে, তাহলে এর পরে যে যে ক্লজটা বসবে তার আগেই যে ফ্রেজটা বসাচ্ছি আমি, এটা সম্পূর্ণ কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে, মানে এটার উপর ডিপেন্ড করে থাকবে না। বুঝতে পেরেছো? গ্রামাটিক্যালি ডিপেন্ডেন্ট হবে, সরি ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, মেন ক্লজের থেকে। এইবার দেখো কি ফিচার্স কি বলছে, একটা নাউন বা প্রোনাউন থাকবে, যেটা আমি অলরেডি বলে এলাম, যেটা কি করবে, সাবজেক্ট অফ দ্য পেয়ার্ড উইথ দ্য পার্টিসিপেল প্রেজেন্ট আর পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপেল যে টেন্স হয় সেগুলো দিয়ে জয়েনিং থাকবে, ঠিক আছে, জয়েন করা থাকবে। আর নাউন বা প্রোনাউনের পরে বলতে এক্সট্রা ডিটেলস দেবে, যেটা আমরা অলরেডি শিখে আসছি। এত এতগুলো যে ক্লাস করে এলাম সবগুলোতে আমরা কি দেখছি যে কিছু না কিছু ভাবে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তবে কি হচ্ছে সিম্পল সেন্টেন্স হচ্ছে। এই যে কমা দিয়ে আমরা আগের দিন শিখে এলাম, এইভাবে এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে আমরা কি করব, এই জয়েনিং গুলো করবো এবং কমা দিয়ে আলাদা থাকবে, যেটা আমি অলরেডি বলে এলাম। দেখো অ্যাবসলিউট ফ্রেজ আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে আগে শিখে নিই। কিরকম দেখো, দ্য বেল হ্যাভিং দ্য রাং দ্য স্কুল ওয়াজ ক্লোজ। দেখো স্কুলটা ক্লোজ হয়েছে, কিন্তু তার আগে কি হয়েছে, বেলটা বেজেছে। দেখো এখানে দ্য বেল এটা হচ্ছে নাউন, এই যে হ্যাভিং রাং এটা হচ্ছে পার্টিসিপেল। কোন পার্টিসিপেল এটা তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে কি আমি বলেই দিচ্ছি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, তাই তো। তো আমরা পড়েছিলাম কি কি ধরনের পার্টিসিপেল পড়েছিলাম, একটা প্রেজেন্ট পার্টিসিপেল, একটা পাস্ট পার্টিসিপেল, একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল যেটা হ্যাভিং প্লাস ভি3 আছে, এটা হচ্ছে আমাদের একটা পার্টিসিপেল, তাই তো। তো নাউন প্লাস পার্টিসিপেল বসে আমাদের অ্যাবসলিউট ফ্রেজ হয়েছে। এবং দেখো দ্য স্কুল ওয়াজ ক্লোজড, দ্য স্কুল ওয়াজ ক্লোজড, এটা আমি যদি শুধু বলি না তো কোনো প্রবলেম নেই, এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে এটা আমার এখানে লাগবেই তার কোনো মানে নেই। আমি স্কুলটা বন্ধ হয়েছে তার জন্য একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য এটা শুধু ইউজ করেছি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি এটাকে হাঁটিয়েও দিই সেন্টেন্স থেকে দ্য বেল হ্যাভিং রাং, এটা যদি হাঁটিয়েও দিই তাও এই সেন্টেন্সটা কোনো রকম মানে চেঞ্জ হবে না। আশা করছি বুঝতে পেরেছো, তো এক্সট্রা ইনফরমেশন বটে। এবং তার সঙ্গে কি বলছে, এটা বলছে যে কেন বা কোন কারণ, এটা এক্সপ্লেন করছে, তাই তো। সো এইখানে এটা বুঝতে পারলে অ্যাবসলিউট ফ্রেজ। দেখো তারপর আছে ওয়েদার পারমিটিং, অর্থাৎ ওয়েদারটা খুব ভালো, ওয়েদার আমাদেরকে পারমিট করছে কি, উই ক্যান কন্টিনিউ দ্য গেম আউটডোর। আমরা যদি এইটুকু বলি উই ক্যান কন্টিনিউ দ্য গেম আউটডোর, হচ্ছে আমরা এই গেমটাকে কন্টিনিউ করতে পারি বাইরে, মানে বাইরে খেলা খেলতে পারি আমরা, তাই তো। তাহলে কি করবো আমরা, আমরা এর সঙ্গে এক্সটেন্ড ইনফরমেশন দিচ্ছি কি, যে ওয়েদারটা ভালো আছে। তো ওয়েদারটা ভালো আছে যদি নাও লিখতাম তাও কোনো প্রবলেম ছিল না, বাট এক্সটেন্ড ইনফরমেশন দিয়েছি, দুটো সেন্টেন্সকে জয়েন করা হয়েছে। দেখো শুনতেও ভালো লাগছে, ওয়েদার পারমিটিং। দেখো ফিঙ্গার ক্রসড, আমরা অনেক সময় ক্রিকেট খেলা দেখতে যাই,
অনেক সময় ধরো এক বলে 6 রান দরকার, আমরা সবাই ফিঙ্গার ক্রস করে বসে থাকি যে না 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 না, হতে পারে এরকম ব্যাপার, বা 6 রান হয়ে যাক যেন এই লাখটার জন্য আমরা ফিঙ্গার ক্রস করে থাকি। সি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, দেখো সে রেজাল্টের জন্য ওয়েট করছে কিন্তু ফিঙ্গার ক্রস করে যেন ভালো জিনিস হয়, তার লাকটা ভালো থাকে তার জন্য ফিঙ্গারটা ক্রস করে আছে। তো এইটুকু বুঝতে পারছো যে এইখানে দেখো ওয়েদার, ওয়েদার কি, ওয়েদার হচ্ছে নাউন, আর পারমিটিং, পারমিটিং হচ্ছে পার্টিসিপল। ওকে, কি পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ফিঙ্গার্স নাউন, এটা কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো সব রকমের পার্টিসিপেলই আমরা ইউজ করলাম এবং বুঝলাম যে কিভাবে অ্যাবসলিউট ফ্রেজে এগুলো করতে হয়, তাই তো? সো দেখো, হাউ টু কনস্ট্রাক্ট অ্যাবসলিউট ফ্রেজেস। সো উই হ্যাভ টু নো হাউ টু কনস্ট্রাক্ট দ্যাট, বা কি কি রুলস আছে এই রুলস গুলো আমাকে জানতে হবে। প্রথমে আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স কোনটা সেটাকে চিনবো। অর্থাৎ কি ধরনের কথা এটা, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স মানে কি বলতে চাইছি, অর্থাৎ দেখো একটা সেন্টেন্স তো আমার মেন, ওটা তো আমার দরকারি, ওটাকে উড়িয়ে দিয়ে আগের সেন্টেন্সটাই যদি দেখি, ধরো আমি এইটাই উড়িয়ে দিলাম, উই ক্যান কন্টিনিউ দ্য গেম আউটডোর, এটাই উড়িয়ে দিলাম, আমি শুধু ওয়েদার পারমিটিং লিখছি, হবে? দ্য ওয়েদার ইজ পারমিটিং, আমি ধরো এরকম লেখা আছে আমি লিখছি, হবে কি? কারণ হবে না, তার কারণ কি, তার কারণটা হচ্ছে একটাই, যে যেহেতু এই যে এখানে যে কনটেক্সটটা তুমি দেখতে পাচ্ছ, এখানে আমার ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স দরকার, অর্থাৎ আমার এটা যেন এক্সপ্লেন করে কিছু, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন দেয়। আমি যদি যেটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সেটাই নিয়ে আসি আর মেন জিনিসটাকে উড়িয়ে দিই, তাহলে তো হবে না। সো আমাদের আগে জানতে হবে যে কোনটাতে আমার মেন অ্যাকশন নয় ডিটেলস দিচ্ছে, কোনটাতে ডিটেলস দিচ্ছে সেটা আমরা আগে ভালো করে জানবো। ওকে, অ্যান্ড কনভার্ট টু অ্যাবসলিউট ফ্রেজ। সো উই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু এ অ্যাবসলিউট ফ্রেজ। কেমন করে আমরা কনভার্ট করবো, কনভার্ট করার নিয়ম কি বললাম, নাউন বা প্রোনাউন লিখবো, তারপর পার্টিসিপেল আর মডিফায়ার স্ট্রাকচার, কিছু না কিছু তারপরে থাকবে, অর্থাৎ নাউন প্রোনাউনের পরে পার্টিসিপেল লিখবো আমরা। আগে আমরা কি করছিলাম, পার্টিসিপেল লিখছিলাম তারপর কিছু লিখছিলাম, যখন আমাদের প্রবলেম হচ্ছিল তখন আমরা সামনে কি কি নিয়ে আসছিলাম, আমরা একটা সাবজেক্টকে নিয়ে আসছিলাম, সেই জিনিসটাই এখানেও তাই, একই জিনিস। তো আমরা কি করবো, নাউন প্রোনাউন লিখবো, তারপর পার্টিসিপেল লিখবো। আর কিরকম পজিশন হবে, এটা বিফোরও বসতে পারে আফটারও বসতে পারে, অর্থাৎ মেন ক্লজ যেটা লিখছো তুমি, মেন ক্লজের আগে তুমি লিখতে পারো, মেন ক্লজের পরেও লিখতে পারো, এবং এটা একটা কমা দিয়ে সেপারেটেড থাকবে, অর্থাৎ কমা দিতে হবে, পরে লিখলেও কমা দিতে হবে, আগে লিখলেও কমা দিতে হবে। তো আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। সো এক্সাম্পলের সাহায্যে আমরা শিখবো কিভাবে জয়েন করবো দুটো সেন্টেন্সে, তাই তো? আমরা এরপর আরো প্র্যাকটিস করবো, কোনো অসুবিধা নেই। দেখো, দ্য স্ট্রম সিজড, এইখানে দেখো সিজড মানে কোনো একটা, যে স্ট্রমটা থেমে গেছে, দা সান কেম আউট, সূর্য বেরিয়ে এসেছে, অর্থাৎ দেখো কাজটা কি হয়ে গেছে, আর এটা কি তারপরে একটা ঘটনা ঘটছে, মানে একটা ঘটনা ঘটার পর আর একটা ঘটনা ঘটছে তারপরে। তো বুঝতে পারছো? এবার বলো কোন কাজটা আগে, দ্য স্ট্রম সিজ না দ্য সান কেম আউট, কোনটা ইম্পর্টেন্ট? আমি পরের কথাটা ইম্পর্টেন্ট হিসাবে রাখবো, তার কারণ কি, কারণ সূর্য বেরিয়েছে এটাই আমার বলার উদ্দেশ্য, এটা মেন ক্লজ, ঠিক আছে? এটা হচ্ছে মেন ক্লজ। এবং আমি এখানে বলতে পারি কেন বেরিয়েছে সূর্যটা, তার কারণ হচ্ছে যে বৃষ্টিটা, সরি ঝড়টা থেমে গেছে, সিজড মানে থেমে যাওয়া, বন্ধ হওয়া, ঠিক আছে? তো থেমে গেছে সেই জন্যই বেরিয়েছে। সো এটা জয়েন করার সময় কি করবো, দেখো আমরা আগের দিনই বলেছিলাম যদি কোনো কাজ একটা কাজের আগে হয়ে যায় তাহলে পারফেক্ট পার্টিসিপল ইউজ করি আমরা, তাহলে এখানে কি লিখতে হবে, দ্য স্ট্রম, দেখো নাউনটা লিখলাম, এটা নাউন, তারপরে লিখলাম দেখো হ্যাভিং প্লাস ভি3, এটা পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, যার কারণ হচ্ছে কি যে কাজটা হয়ে গেছে। অ্যান্ড তারপরে দ্য সান কেম আউট, এটা হচ্ছে পরের মেন ক্লজটা, সূর্যটা বেরিয়ে এসছে তার কারণ ঝড়টা থেমে গেছে। দেখো একটা সেন্টেন্স মধ্যে দেখো কমা দিয়ে আমরা কি করলাম, সেপারেটেড করে দিলাম, অর্থাৎ কমা সেপারেটেড হলো। ক্লিয়ার হয়েছে? দেখো এক মিনিট, বেশ, দ্য রেন ওয়াজ প্লেন্টিফুল, রাইস ইজ চিপ, দেখো অনেক বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে, সেই জন্য রাইসটা হচ্ছে চিপ, মানে এখন সস্তা। দেখো কেন সস্তা, কারণ অনেক বৃষ্টি হয়েছে। দেখো এখানে দেখো ওয়াজ আছে, বুঝতে পেরেছো? ওয়াজ থাকলে আমরা কি করব, বিং ইউজ করব, কিংবা আমরা হয় কোনো জায়গায় আইএনজি ইউজ করবো, কোথাও জায়গায় বিং ইউজ করবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দেখবে বেশিরভাগ সেন্টেন্সই হয়ে যাচ্ছে এই দুটো দিয়ে, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে, একটা হচ্ছে বিং প্লাস বিং দিয়ে, তারপরে দেখো এখানে আমরা মডিফায়ার বা এক্সট্রা কিছু লিখেছি। তো বুঝতে পেরেছো আশা করছি। দেখো আরো ভালো করে বোঝো, দেখো রাইসটা হচ্ছে চিপ, এটা আমার মেন কথা বলা, কারণ কি, কারণ রেন, এবারে বৃষ্টি অনেক হয়েছে, প্লেন্টিফুল হয়েছে, অনেক হয়েছে। সো দেখো আমরা কি করব, রেন বিং প্লেন্টিফুল, রেন হচ্ছে নাউন, এখানে বিং ইউজ করলাম পার্টিসিপল, আর এখানে আমরা প্লেন্টিফুল, এখানে আমরা মডিফায়ার বা এক্সট্রা ইনফরমেশন বা অবজেক্ট যা বলবে বলতে পারো, পরের জিনিস আমরা কিছু লিখলাম। সো এটা হলো আমার, তারপর আবার কমা দিয়ে আমরা কি করলাম, সেপারেটেড করলাম, এবং রাইস ইজ চিপ, ঠিক আছে? এবং রাইস ইজ চিপ বলতে তা এটা হচ্ছে সস্তা রাইসটা, সেই জন্য আমরা কি করেছি, এইটাকে মেন রেখেছি, এবং তার বাকিটা হচ্ছে তার কারণ হিসাবে দেখিয়েছি বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। বুঝতে পারছো তো? তো আশা করছি ক্লিয়ার হচ্ছে তোমাদের। এবার দেখো
কিছু টিপস আছে, আমরা কিছু টিপস জেনে নেবো যেগুলো থেকে আমরা কি করব, সহজে এটা করতে পারি, তাই তো? দেখো, বিং কখন ইউজ করবো এখনই বললাম আমি, ওয়াজ বা ওয়ের যদি থাকে বা কোথাও ইজও থাকতে পারে বা যাই হোক, মানে ওয়াজ বা ওয়ের প্লাস অ্যাডজেক্টিভ স্ট্রাকচার যদি থাকে। দেখো সেন্টেন্সের মধ্যে ছিল ওয়াজ বা ওয়ের প্লাস দেখো এটা অ্যাডজেক্টিভ, প্লেন্টিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে আমি অ্যাডজেক্টিভকেই মডিফায়ার বলা হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভই একটা মডিফায়ার, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর দেখো ওয়াজ বা ওয়ের আছে, তারপরে অ্যাডজেক্টিভ আছে, সেই জন্য আমরা বিং ইউজ করলাম, তাই তো? তারপর আবার অ্যাডজেক্টিভটাকে লিখে দিলাম। তো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবং যদি হ্যাভিং কখন করবো, যখন কমপ্লিটেড অ্যাকশন, যখন কোনো কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা করব হ্যাভিং, তারপরে ভি3, হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল বা যেটাকে বলা হয় ভি3। তো ফিনিশ ইভেন্ট, কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে এটা বোঝায়। এবং ফ্লেক্সিবল প্লেসমেন্ট মানে কি, পজিশন অফ অ্যাবসলিউট ফ্রেজেস বিফোর অর আফটার দ্য মেন ক্লজ, একই জিনিস বারবার বলা হচ্ছে, টিপস বলতে সেই একই জিনিস, রুলস গুলোই তোমাদেরকে বলা হলো। সো এইবার আমরা জানবো যে কেন আমরা ইউজ করবো এটাকে। কারণ কি, লেখাটা একটু ছোট হবে, কনসাইজ হবে। আমরা সব থেকে বড় কথা হচ্ছে নাম্বার পেতে হবে আমাদের, তাই তো? আমাদেরকে কি লিখছি দেখছো, নাম্বার, আমাদেরকে নাম্বার তুলতে হবে বেশি বেশি করে। এটা তো একটা মেন কারণ। কারণ আমাদের এই অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে আমরা ট্রান্সফরমেশন করব, আমরা জয়েনিং করব, সমস্ত কিছু আস্তে আস্তে করবো। তো সেই জন্য আমাদেরকে আগে মেন কারণ হচ্ছে আমাদের নাম্বার পেতে হবে। বা তাছাড়াও কি কারণ, তোমরা যখন কোনো সেন্টেন্স লিখবে বা কোনো রাইটিং লিখবে তখন তোমাদের যেন লেখাগুলো ছোট হয়। অনেক সময় দেখা যায় আন্ডার 100 ওয়ার্ডস, তোমার কনসাইজ না লিখলে একই জিনিস বারবার রিপিট করলে এটা ভালো লাগবে না। আর আমি প্রথমেই বললাম যে তোমার টিচারকে যদি তোমাকে ইমপ্রেস করতে হয়, তোমার এক্সামিনারকে ইমপ্রেস করতে হয়, তাহলে এগুলোর কিন্তু ইউজ জানতে হবে। তুমি যত এইসব অ্যাডভান্স কনসেপ্ট গুলো ইউজ করবে তত তোমার নাম্বার বাড়ার চান্স বাড়বে, তাই তো? চান্স হবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে। দেখো, কম্বাইন আইডিয়াস ইফিসিয়েন্সি উইদাউট ক্রিয়েটিং রান অন সেন্টেন্স আর চপি ফ্র্যাগমেন্ট, বারবার বারবার কেটে 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 একটা জিনিসকে বারবার না লিখে একটা সেন্টেন্সের মধ্যে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারি এইভাবে। ভিভিড ডিটেলস, দেখো এক্সট্রা ডিটেলস যেটা দেওয়ার সেটা আমরা দিয়ে দিলাম, কিন্তু একটা নতুন ধরনের ভাবে আমরা একটা ফ্রেজের মাধ্যমে সামনে লিখে আমরা খুব সুন্দরভাবে ডেসক্রাইব করে দিলাম, তাই তো? এবং গ্রামাটিক্যাল এলিজেন্স কি বলছে, এনহ্যান্স সফিস্টিকেশন উইদাউট অল্টারিং দ্য কোর সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার বা আমরা যে মিনিং এইগুলোকে চেঞ্জ না করে আমি ওটাকে আরো এনহ্যান্স করে দিলাম, আরো সফিস্টিকেটেড বানিয়ে দিলাম, আরো সুন্দর বানিয়ে দিলাম, তাই তো? সো আমরা প্র্যাকটিস করে এটাকে আরো সুন্দরভাবে শিখে নেব, ঠিক আছে? দেখো, দ্য ফগ ওয়াজ ডেন্স, ওয়াজ আছে তারপর ডেন্স, দেখো ওয়াজ এর পর অ্যাডজেক্টিভ আছে অর্থাৎ মডিফায়ার আছে, আর দ্য ফগটা হচ্ছে নাউন। আমি যদি বলি দ্য ফগ ওয়াজ ডেন্স, নো ওয়ান কুড সি দা হিজ ওয়ে, কোনটা আমার মেন সেন্টেন্স? মেন সেন্টেন্স হচ্ছে নো ওয়ান কুড সি হিজ ওয়ে, মানে কেউ তাদের নিজেদের দেখা মানে নিজেদের রাস্তা দেখতে পাচ্ছে না। সেটা আমরা কিভাবে চেঞ্জ করব, দেখো আমরা করব দা ফগ বিং ডেন্স, তারপর কমা দেবো, নো ওয়ান কুড সি হিজ ওয়ে, ঠিক আছে? হিজ লিখলাম কারণ এখানে আমরা হিজটাকে বেশি প্রাধান্য দিই, আরও লেখা যেতে পারে, বাট হিজটাকে আমরা ইংলিশের ক্ষেত্রে বেশি প্রাধান্য দিই যেহেতু প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ বলে। যদিও এটা নিয়ে ফেমিনিজম কেউ করতে যেও না, ঠিক আছে? দেখো, দা ওয়ার্ক নাউন, ওয়াজ হচ্ছে, ওয়াজ আছে আমি এখনই বললাম, ওয়াজ বা ওয়ে থাকতে পারে, বাট ডান, দেখো ভি3 আছে, এটা যখন ভি3 বসে এটা অ্যাডজেক্টিভ হিসাবেই কাজ করে। তাহলে কি বলবো, দা ওয়ার্ক বিং ডান, দেখো এভরিওয়ান ওয়াজ স্যাটিসফাইড, ঠিক আছে? ওয়ার্কটা যেহেতু ডান হয়ে গেছে সেই জন্য সবাই খুব স্যাটিসফাইড, কারণ বোঝাচ্ছে এটা ডেসক্রাইব দিচ্ছে সবাই কেন খুশি আছে, তার কারণ হচ্ছে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। সোলজার অ্যারাইভ, দেখো সোলজার গুলো এলো, তারপরে মব গুলো হচ্ছে ডিসপার্স, মব মানে মব কাকে বলে, উত্তেজিত জনতাকে বলে মব। মানে যখন ধরো একজন কেউ চুরি করেছে 10 জন মিলে মারতে আসছে সেটাকে মব বলা হয়, মব লিঞ্চিং বলা হয়, যেহেতু ওই জিনিসটাও কিন্তু এখন মানে ভুল, ওটাতেও কিন্তু এখন কেস হয়। এখন মবে যদি কেউ মেরে দেয় তাহলে যতজন মেরেছে সবারই নামে কেস হয়। আগে কি হতো, যে জনতা মেরে দিয়েছে কারোর নামে কেস হবে না, কিন্তু এখন হয়। তো মবও এখন কি করতে পারবে না কিছু, তাই তো? মব হচ্ছে কি তাহলে, উত্তেজিত জনতা, তাদেরকে সরানো হলো। সোলজার এলো তবে তো সরালো, তাহলে সোলজার এলো কাজটা আগে হয়েছে, একটা কাজ কমপ্লিট হয়েছে, তাহলে কি হবে, দা সোলজার হ্যাভিং অ্যারাইভড, দা মব ডিসপার্স, ঠিক আছে? দেখো সোলজার গুলো এলো, হ্যাভিং অ্যারাইভড, ভি3 ইউজ করবো, তারপর দা ওয়েদার ওয়াজ ফাইন, এটা তোমরা করতে পারবে, ওয়াজ প্লাস ফাইন আছে, এটা হোমওয়ার্ক।
সব আমি করবো না, দেখো দ্য সিটি ওয়াজ রুইন, অল লেফট ইন লো স্পিরিটস, একই জিনিস হবে বাট এটা করে দিচ্ছি দেখো, দ্য সিটি কি হবে, বিং রুইন, অল লেফট ইন লো স্পিরিট। দেখো এই সেন্টেন্স গুলো জয়নিং আলাদা ভাবে হতে পারে, আমি বলছি না যে শুধু এইটাই হবে তা নয়, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যখন এরকম ভাবে জয়েনিং করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এটাকে সহজে করার চেষ্টা করব, কেন খামোখা সেটাকে আরো কঠিন করে, বা আমাদের যেন এমন করে দিলাম ধরো শুনতেও ঠিক লাগছে না। আমাদের ইংলিশে কিন্তু একটা জিনিস আছে, যে ইংলিশ যত শুনতে ভালো লাগবে তত দেখবে ওর ঠিক হওয়ার চান্সও থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কানটা এমন রেডি হয়ে যায় যে আমরা শুনে বুঝে নিই, ঠিক আছে। দেখো একটা জিনিস আমি যদি বলি, একটা টপার কি করে, একটা তবে ধরো আই এর পরে এখানে ড্যাশ দেওয়া আছে এম, আর এখানে ধরো ইজ দেওয়া আছে, হলো, এটা খুব সহজ জিনিস ধরো, কিন্তু ধরো টপার কি বলবে, আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, এর সঙ্গে সবসময় এম বসে, সো এম বসাবো। আর ব্যাক বেঞ্চার কি ভাববে, ব্যাক বেঞ্চার কেউই নয়, যাই হোক মানে ধরো যারা একটু অত্যাধিক ট্যালেন্টেড তারা কি ভাববে, আয়ের সঙ্গে আই ইজ শুনতে ভালো লাগছে না, আই এম শুনতে ভালো লাগছে, সো আই এম হবে। তো সেটা মজার জন্য বললাম, বাট এইরকম হয় অনেক সময়, তোমরাও খেয়াল করে দেখবে যখন তোমরা ইংলিশটা বলো বা ইংলিশটা কিছু করো, তো অনেক সময় শুনতে তোমাদের কানটা রেডি থাকে যে ভুলটা বোঝার জন্য। তো আমরা বেশি ফালতুতে বেশি বড় করে বেশি জিনিসটাকে আরো খারাপ করে কোনো লাভ নেই, আমরা সহজে করবো, অনেক রকম ভাবেই করা যায়, ঠিক আছে। এখানে হ্যাভিং বিন, আমি হ্যাভিং বিন নিয়ে লাগিয়েও করতে পারতাম, কারণ যেহেতু প্যাসিভ আছে, বাট করবো না, ঠিক আছে, আমরা এরকম সহজেই করবো। দেখো দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, দেখো ওয়াজ আছে কল্ড অফ আছে, দ্য ওয়ার্কার্স রিজিউমড ওয়ার্ক, বুঝতে পেরেছো, দেখো কি লেখা আছে, দ্য, এক মিনিট একটু জল খেয়ে নি দাঁড়াও, সরি জল পরেই খাবো, আগে করেই দাঁড়াও। দ্য স্ট্রাইক ওয়াজ কল্ড অফ, তাহলে কি হবে, দ্য স্ট্রাইক বিং কল্ড অফ, দ্য ওয়ার্কার্স রিজিউমড ওয়ার্ক। কিন্তু দেখো, হ্যাঁ হবে, হবে না লয়, এটা হবে, কিন্তু যদি আমরা কি করি, আমরা এরকমও তো করতে পারি, দেখো আমরা কি বলছি, স্ট্রাইকটা কল্ড অফ হয়েছে তারপরে, কাজটা কমপ্লিট হয়েছে তারপরে তো এটা হয়েছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা এরকমও করতে পারি, কি হবে, দ্য স্ট্রাইক হ্যাভিং বিন কল্ড, আরে ভাই এটাই প্রবলেম, হ্যাভিং বিন, এখানে লিখছি ঠিক আছে, হ্যাভিং বিন কল্ড অফ দ্য ওয়ার্কার্স রিজিউমড ওয়ার্ক, বুঝতে পেরেছো, দুরকমই করা যেতে পারে। তারপরে দেখো ইট ওয়াজ এ হলিডে, উই ডিড নট গো টু স্কুল, যেহেতু হলিডে ছিল তাহলে ইট ওয়াজ এ হলিডে, দেখো ওয়াজ তারপর হলিডে আছে, এটা প্যাসিভে ছিল বলে এরকম বিং লাগালাম, ঠিক আছে, যেহেতু প্যাসিভে ছিল বলে। এটা দেখো ইট ওয়াজ এ হলিডে, এটা হচ্ছে এটা হলিডে ছিল, তার জন্য আমরা স্কুল যাইনি, তাই তো, হলিডে ছিল বলে স্কুলে যাইনি, দেখো দুটোই মানে এটা হয়নি ওইটা হয়নি এরকম মানে পুরো কাজ কমপ্লিটের কোনো ব্যাপার নেই। তো এখানে আমরা সবসময় কি করবো, বিং, ইট বিং, বিং বানানটাই ভুল করে দিলাম, তোমরা কেউ বলছো না, ইট বিং এ হলিডে, উই ডিড নট গো টু স্কুল, তাই তো। এবার এইটা করে দিচ্ছি, এটা দেখো এন্টার্ড আছে, ক্লাসে ঢুকলো তারপরে বয়েস গুলো দাঁড়ালো, তাই তো, টিচার ক্লাসের মধ্যে ঢুকলো তারপরে বয়েস গুলো স্ট্যান্ড আপ গুলো দাঁড়ালো, অর্থাৎ কাজটা একটা কাজ কমপ্লিট হলো তারপরে একটা কাজ হলো। তো এখানে কি করবো, আমরা হ্যাভিং লাগাবো, দা টিচার, টিচার এখানে কিন্তু এইটাই বেটার হবে, ঠিক আছে, স্ট্রাইক হ্যাভিং বিন কল্ড অফ, এটা করারই চেষ্টা করো যদি পারো, তো যদি না পারো কোনো অসুবিধা নেই, নিচেটাই বলবো। কিন্তু যদি পারো তো ওটা করলে বেটার হবে, নাম্বারটা তোমাদের মানে কাটার কোনো জায়গা থাকবে না। দ্য টিচার কি হবে, হ্যাভিং এন্টার্ড দ্য ক্লাস, অল দ্য বয়েজ স্টুড আপ, ঠিক আছে, এটা তো তোমরা নিজে করবে।
আচ্ছা, আই প্যাক, হি প্যাকড হিজ সুটকেস কেয়ারফুলি, হি ডিপার্টেড। দেখো আগে কি করলো, প্যাক করলো, তারপরে সে কি করলো, যাবে। প্যাক করা আগে কাজ কমপ্লিট হয়েছে, তারপরে ও ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে যাবে, ডিপার্ট করবে, ওখান থেকে বেরোবে। তা কাজটা কমপ্লিট হয়েছে একটা কাজ, তাহলে কি করবো, হি প্যাকড, এটা হোমওয়ার্ক দিয়ে দিই, হি প্যাকড হিজ সুটকেসেস কেয়ারফুলি। আমি এটাই কেন লিখছি বারবার, এই তোমরা কিছু বলছো না, এই মুছো। এখানে হি বিং প্যাক করলে সেন্টেন্সটা ঠিকঠাক হবে না। তো এখানে আমাকে একটু আলাদা রকম করতে হবে। দেখো সবকিছু সব সময় হয় না, যে আমি যদি হিটাকে এখানে করি, দেখো সেন্টেন্সটা কিন্তু আমার ড্যাংলিং পার্টিসিপেলের মানে ভুল হয়ে যাবে, এখানে সাবজেক্ট ওটা হবে না। তো কোনটাকে প্যাক করা হয়েছে, প্যাক করা হয়েছে সুটকেস গুলোকে, তাহলে সুটকেসেস বা হিজ সুটকেসেস, হিজ সুটকেসেস এই জিনিসটা তোমাদের শিখিয়েছিলাম আমি পার্টিসিপেলে, ঠিক আছে। হিজ সুটকেসেস হ্যাভিং প্যাকড, দেখো হ্যাভিং শুধু প্যাক, সুটকেস গুলোকে প্যাক করা হয়েছে, তাহলে হ্যাভিং বিং প্যাক করতে হবে, বুঝতে পেরেছো। শুধু হ্যাভিং করলে, হ্যাভিং প্যাকড করলে মানে সুটকেসেস হ্যাভিং বিন, যেহেতু এটা প্যাসিভে আছে, বিন প্যাকড, তারপরে কি হবে, সাবজেক্ট হি, হি ডিপার্টেড। কেয়ারফুলিটা আমি খেয়ে নিলাম না, কেয়ারফুলিটা এখানে লিখে দেবে, carefully. The suitcases having been packed carefully, he departed for his international assignment. বুঝতে পেরেছো, লিখে নেবে এটা। তো আশা করছি এটা ক্লিয়ার হয়েছে, এই টপিকটা সম্বন্ধে আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। তোমরা আরো প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আরো শিখে যাবে, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাকে আরো ক্লিয়ার করে দেবো, ওটা নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। সো থ্যাংক ইউ ফর টুডে, অ্যান্ড সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর লাইক, আর তোমার বন্ধুদের মধ্যে একটা একটু শেয়ার করলে খুব ভালোই হয়, তাই না, করে দিও, ঠিক আছে। সো থ্যাংক ইউ।